আচ্ছা, ভূতের গল্পে ভূতকে হারায় কে? কোনো তান্ত্রিক বা হয়তো কোনো ওঝা? না, সব সময় কিন্তু না। অনেক সময় ভূতের গল্পের আসল নায়ক হয়ে ওঠে ঠান্ডা মাথার বুদ্ধি। চলুন আজ আমরা হিমফাদ নামের একটা দারুণ বাংলা ভূতের গল্পকে একটু অন্যভাবে দেখি, যেখানে দেখানো হয়েছে চরম বিপদের মুহূর্তে একজন সাধারণ মানুষ কিভাবে শুধু তার পর্যবেক্ষণ আর বিজ্ঞানকে কাজে লাগিয়ে এক অতি প্রাকৃত শক্তিকে হারিয়ে দেয়। গল্পের শুরুটাই কেমন গা ছমছমে, তাই না? আরিফ আর সেলিম যখন গভীর রাতে বরফ আনতে যাচ্ছে, চারপাশের পরিবেশটাই যেন আগে থেকে একটা বিপদের সংকেত দিচ্ছিল। এই একটা লাইনই যেন পুরো গল্পের ভয়ের আবহটা তৈরি করে দেয়। তো গল্পটা শুরু হচ্ছে আমাদের দুই মেইন ক্যারেক্টারকে নিয়ে, আরিফ আর সেলিম। ওরা একটা বেশ অদ্ভুত আর ঝুঁকিপূর্ণ মিশনে বেরিয়েছে। চলুন দেখি কি ছিল ওদের সেই মিশন, যা ওদের এক ভয়ঙ্কর রাতের দিকে ঠেলে নিয়ে যায়। ব্যাপারটা ভাবুন একবার। রাত বাজে 2:30। একটা বিয়ের অনুষ্ঠানের জন্য ওদেরকে পাঠানো হয়েছে একটা পরিত্যক্ত বরফকল থেকে বরফ আনতে। এমনিতেই একটা বরফকল মানেই তো একটা কেমন যেন গা ছমছমে ব্যাপার, তার উপর এত গভীর রাত। পরিস্থিতিটা শুরু থেকেই বেশ অদ্ভুত ঠেকছে। কিন্তু প্রশ্ন হল, এত রাতে এমন একটা ভুতুরে জায়গায় যাওয়ার রিস্ক ওরা নিল কেন? কারণটা হলো লোভ। নগদ 5,000 টাকা বকশিসের লোভ। আর এই টাকাটাই ওদেরকে ওই ভয়ঙ্কর রাতের দিকে এক পা করে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বরফ কলে পা রাখার পর থেকেই ওদের খটকা লাগা শুরু হলো। কিছু একটা ঠিক নেই। আর এরপর থেকেই একটার পর একটা রহস্যময় ঘটনা ঘটতে শুরু করল। গেটের কাছে এসে ওরা কয়েকটা অদ্ভুত জিনিস খেয়াল করল। প্রথমে দেখল ওই বিশাল লোহার গেটটা রহস্যজনকভাবে আধ খোলা। এরপর চোখে পড়ল দারোয়ান রুস্তম চাচার লাঠিটা মাটিতে পড়ে আছে। আরে, উনি তো লাঠি ছাড়া এক পাও চলেন না। আর সবশেষে যেটা দেখে ওদের বুকের ভেতরটা কেঁপে উঠল, কিছু নীল রঙের পায়ের ছাপ, যেগুলো ভেতরের দিকে চলে গেছে। এই পায়ের ছাপগুলো কোনো সাধারণ মানুষের ছিল না। খালি পা, কিন্তু আঙুলগুলো কেমন অস্বাভাবিক লম্বা। আর ছাপগুলো থেকে বরফের মতো নীল একটা আলো বেরোচ্ছে। এই দৃশ্যটা দেখেই ওদের মনে প্রথম আসল ভয়ের জন্ম হল। কার হতে পারে এই অদ্ভুত পায়ের ছাপ? ভেতরে ঢুকে তো ওদের অবস্থা আরও খারাপ। চারদিকে সারি সারি বরফের চাই। গল্পে যেভাবে বলা হয়েছে, মনে হচ্ছিল যেন শত শত মৃতদেহকে সাদা কাফন পরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ একটা উপমাই বুঝিয়ে দিচ্ছে ভেতরের পরিবেশটা কতটা শীতল আর আতঙ্ক জাগানোর মতো ছিল। আর এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেই কিন্তু আসল ফাঁদটা পাতা ছিল। আর ওরা কিছু বুঝে ওঠার আগেই সোজাসুজি সেই ফাঁদে পা দিয়ে দিল। হঠাৎ ওরা শুনল ভেতরের মেইন কোল্ড স্টোরেজ থেকে কে যেন ডাকছে। গলার আওয়াজটা হুবহু দারোয়ান রুস্তম চাচার। পরিচিত গলা শুনে ওরা একটু ভরসা পেল। ভাবল চাচাই হয়তো ভেতরে আছে, তাই সেদিকে এগিয়ে গেল। কিন্তু যেই না ওরা ভেতরে ঢুকেছে, অমনি বিকট একটা শব্দ করে 10 ইঞ্চি পুরু লোহার দরজাটা বন্ধ হয়ে গেল। শুধু বন্ধই হলো না, বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেওয়ার আওয়াজও আসলো। ব্যাস, খেলা শেষ। ওরা পুরোপুরি আটকা পড়ে গেছে। এই অবস্থা কি হওয়ার কথা? যা হওয়ার তাই হল। সেলিম তো ভয়ে ঠান্ডায় একেবারে দিশেহারা। দরজায় ধাক্কাধাক্কি, চিৎকার। কিন্তু আরিফ না, সে কিন্তু মাথাটা ঠান্ডা রেখেছিল। আতঙ্কিত না হয়ে ও চারপাশটা খুঁটিয়ে দেখতে শুরু করল, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছিল। আর এটাই ছিল ওর সবচেয়ে বড় অস্ত্র। দরজা তো বন্ধ হল, কিন্তু কে বন্ধ করল? এরপরই অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই সত্তা, যে কোনো সাধারণ মানুষ ছিল না। দেখুন, ওদের সামনে যে এসে দাঁড়ালো, সে দেখতে রুস্তম চাচার মতোই। কিন্তু আরিফের প্রখর দৃষ্টি ঠিকই ধরে ফেলল যে এখানে বড় একটা গড়বড় আছে। সাধারণত এত ঠান্ডায় মুখ দিয়ে কথা বললে ধোঁয়া বেরোয়, তাই না? একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই রুস্তম চাচার মুখ দিয়ে কোনো ধোঁয়া বেরোচ্ছিল না। এই ছোট্ট একটা বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, আর এটাই ছিল সবচেয়ে বড় ক্লু। আর তখনই আরিফ বুঝে যায় এটা কোনো মানুষ নয়, এটা একটা বরফ পিশাচ। এমন এক অতি প্রাকৃত সত্তা যার পুরো শরীরটাই বরফ দিয়ে তৈরি। আর বেঁচে থাকার জন্য ওর দরকার জীবন্ত মানুষের শরীরের উষ্ণতা। এরপর পিশাচটা নিজের আসল উদ্দেশ্যটাও পরিষ্কার করে দিল। কি বলল শুনুন। আজ তোমাগো তাজা রক্ত আর গরম মাংস দিয়া আমি শীত নিবারণ করব। মানে সোজা কথায় ওদের উষ্ণ শরীরটাই এখন পিশাচটার খাবার। গল্পের এই অংশটার নাম, সেলিম পরে মজা করে যে নামটা দিয়েছিল, সেটা হলো বিজ্ঞানের চাটনি। কারণ এরপর আরিফ যা করতে যাচ্ছে তার মধ্যে কোনো তন্ত্রমন্ত্র ছিল না, ছিল শুধু ঠান্ডা মাথা, পর্যবেক্ষণ আর খাঁটি বিজ্ঞান। আরিফের প্ল্যানটা ছিল একেবারে মাস্টার ক্লাস।
ও মাথা ঠান্ডা রেখে চারপাশ দেখল আর ওর চোখে পড়ল ক্রেন থেকে ঝুলতে থাকা একটা বিশাল বরফের চাই। 2 ও পিশাচটাকে ইচ্ছে করে অপমান করতে লাগল, ওর বুদ্ধিকে নিয়ে ঠাট্টা করতে লাগল যাতে ও রেগে গিয়ে মাথা ঠিক রাখতে না পারে। 3 কথার মারপ্যাচে পিশাচটাকে এমনভাবে চালিত করল যাতে ও ঠিক ওই ঝুলন্ত বরফটা নিচে এসে দাঁড়ায়। আর 4 সঠিক মুহূর্তে দড়ি ধরে দিল এক টান। ওজনটা শুনবেন, 200 কেজি। ভাবা যায়, একটা 200 কেজির নিরেট বরফের চাই। আরিফ কিন্তু কোনো ম্যাজিক করেনি, ও শুধু নিজের পরিবেশকে বুদ্ধি দিয়ে একটা অস্ত্র বানিয়ে নিয়েছিল। আর প্ল্যানটা 100 ভাগ সফল হল। ওই 200 কেজি বরফের আঘাতে পিশাচটার শরীরটা ঠিক যেন কাঁচের পুতুলের মতো ঝনঝন করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এক মুহূর্তে সব শেষ। পিশাচ তো মরল, কিন্তু ওরা তো তখনও ভেতরে আটকা। এবার কি হবে? আরিফ আবারও কাজে লাগালো ফিজিক্স। ও দেখল ক্রেনের হুকটা এখন খালি ঝুলছে। ও ঠিক করল এটাকে একটা পেন্ডুলামের মতো ব্যবহার করে দরজার তালায় আঘাত করবে। এই হুকটার ওজনও কিন্তু কম না, প্রায় 50 কেজি। চিন্তা করুন, একটা 50 কেজির লোহার দলাকে পেন্ডুলামের মতো দুলিয়ে তার গতিশক্তিকে কাজে লাগিয়ে দরজার তালায় বাড়ি মারা হচ্ছে। এটা ছিল বুদ্ধির এক দারুণ প্রয়োগ। শেষ পর্যন্ত আরিফের বুদ্ধিই জিতল। 3 নম্বর বারের চেষ্টায় বিকট শব্দের তালাটা ভেঙে গেল, দরজা খুলে গেল। আরিফ প্রায় জ্ঞানহীন সেলিমকে কাঁধে করে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে ওরা আসল রুস্তম চাচাকেও খুঁজে পেল, জ্যান্ত, তবে হাত পা বাঁধা অবস্থায়। আর সবকিছু শেষে সেলিমের ওই কথাটা, জীবনে আর বরফের নাম মুখে আনব না। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর এর থেকে ভালো কমিক রিলিফ আর হয় না। তো এই পুরো গল্পটার শেষে আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? কুসংস্কার আর বিজ্ঞানের লড়াইয়ে বুদ্ধি কি সত্যি একটা ভূতকে হারাতে পারে? হিমভাত গল্পটা তো বলছে পারে। এটা আমাদের শেখায় যে সবচেয়ে বড় ভূত কিন্তু বাইরে থাকে না, থাকে আমাদের মনের ভেতরে, আমাদের ভয়ে। আর সেই ভয়কে জয় করার সবচেয়ে বড় অস্ত্র হলো ঠান্ডা মাথা আর জ্ঞান।